একটা হেরে যাওয়ার গল্প। কিন্তু কার কাছে হারলাম, প্রশ্নটা থেকেই যাচ্ছে। আজ সমাজে হারতে চায় না কেউ। আজ হার মেনে পিছিয়ে এসেছি বলেই আপনাদের একটা গল্প শোনাচ্ছি। দিনটা ছিল 2025 সালের আগস্ট মাসের 3 তারিখ। বৃষ্টিকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু। কলকাতা থেকে বিমানে রাজধানী দিল্লি পৌঁছে সেখান থেকে মেঘের দেশে পাড়ি। বিকেলেই পৌঁছে যাওয়া নেপালের রাজধানী কাঠমান্ডুতে। কাঠমান্ডুতে একদিন দুরাত কাটিয়ে সেখান থেকে সড়ক পথে চায়নায় রওনা। পথের প্রকৃতির শোভার পাশাপাশি পথের যন্ত্রণা জানান দিচ্ছিল সামনের কঠিন পরিস্থিতি। নেপাল চায়না বর্ডার তাতোপানিতে পৌঁছনোর 1.5 কিলোমিটার আগে বিশাল ভূমিধস। ভূমিধসের জেরে শুরুর আগেই শুরু হয়েছিল অভিযান। বাস থেকে নেমে কঠিন লড়াইয়ের সামনে গোটা দল। বৃষ্টি মাথায় ভঙ্গুল পথে দিশাহারা যাত্রা। 1.5 কিলোমিটার পাহাড়ের চড়াই পথ অতিক্রম করার পর এবার পণ্যবাহী গাড়িতে চড়ে পৌঁছে যাওয়া নেপালের শেষ সীমানা তাতোপানিতে। নেপালের তাতোপানি বর্ডার অতিক্রম করে চায়না বর্ডার ঝাংমু পোর্টে প্রবেশ। সেখান থেকে বাসে করে পৌঁছে যাওয়া নায়ালামে। প্রাকৃতিক ভারসাম্য ও সভ্যতাকে জিইয়ে রেখে তৈরি ছোট্ট পাহাড়ি শহর নায়ালাম, যার উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 12,300 ফুট। নায়ালামে রাত কাটিয়ে এবার যাত্রা সাগার পথে। যাত্রাপথে একাধিক হ্রদ আর প্রকৃতির অপরূপ খেলা, যা যাত্রাপথকে ক্লান্তিহীন করে তুলেছিল। ঘণ্টা 6 রাস্তা পেরিয়ে রাতেই পৌঁছে যাওয়া 15,223 ফুট উচ্চতায় অবস্থিত সাগায়। সেখানে দুরাত কাটিয়ে এবার মূল গন্তব্য মানস সরোবরের পথে। পথের সৌন্দর্য তিব্বতী মানুষদের ইতিহাসকে বহন করে চলা জীবনযাপনকে চাক্ষুষ করতে করতে এগিয়ে চলা। ঝাঁ চকচকে রাস্তা পেরিয়ে 9 ঘন্টা যাত্রা শেষে পৌঁছে যাওয়া দেবভূমি মানস সরোবরে। 15,100 ফুট উচ্চতায় অবস্থিত এই পবিত্র হ্রদ। আকাশ আর জল দুই মিলে মিশে একেবারে গাঢ় নীল, যেখানে প্রকৃতি, ভক্তি আর বিশ্বাসের মেলবন্ধন। 320 বর্গ কিলোমিটার জুড়ে থাকা এই হ্রদ বিশ্বের সর্বোচ্চ মিষ্টি জলের হ্রদ হিসেবেই পরিচিত, যেখানে পূর্ণিমা চাঁদের আলোতেও স্বচ্ছতা বিরাজমান। রাত কেটে ভোর। সূর্যোদয়ের সাথে সাথেই রাতের আস্তানার জানলা দিয়ে তখন উঁকি দিচ্ছেন স্বয়ং মহাদেবাদিদেব কৈলাস পর্বত। মানস সরোবরের জলে ভেসে বেড়াচ্ছে সোনালী হাঁসের দল। হ্রদের জলের ওপর ঘর বেঁধেছে সাদা তুলোর মতো মেঘ। এক কথায়
মহাদেব যেন তার ঘর সাজিয়েছে প্রকৃতিকে নিয়েই। মানুষের জলে পূজার্চনা শেষে এবার এগিয়ে চলা কৈলাস পর্বত পরিক্রমার পথে। মানস থেকে দার্চেন, সেখান থেকে কৈলাস পর্বতের দক্ষিণ দিক অর্থাৎ মহাদেবের মুখমণ্ডল বা অষ্টাপদ দর্শন। কৈলাস পর্বত থেকে বেয়ে আসা জলরাশি আর বুনো ফুলের পথ পেরিয়ে পৌঁছে যাওয়া কৈলাসের দক্ষিণ দ্বারে। 6 কিলোমিটার চড়াই পথ পায়ে হেঁটেই 18,200 ফুট উচ্চতায় একেবারেই কৈলাস পর্বতের দ্বারে পৌঁছনোটা এক অন্য অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা সম্ভবই নয়। পরদিন সকাল হতেই দার্চেন থেকে জমদুয়ারে পৌঁছে সেখান থেকে শুরু পথ চলা। 15,500 ফুট উচ্চতায় অবস্থিত জমদুয়ার জীবন থেকে হারিয়ে যাওয়া পরিজনদের উদ্দেশ্যে পুজো বা স্মরণ করেই এবার কৈলাস পর্বতের পশ্চিম দিক দর্শন করতে করতে এগিয়ে যাওয়া ডিরাপুকের পথে। 15 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছতে হবে ডিরাপুকে। যাত্রার শুরুতেই মেঘের আনাগোনা খুবই আশঙ্কা তৈরি করেছিল মনে। পথ যে খুব একটা সহজ হবে না তা যাত্রার শুরুতেই বুঝতে পেরেছিলাম। আজ আমাদের প্রায় 1600 ফুট উচ্চতা চড়তে হবে। বাঁদিকে কৈলাস পাহাড় থেকে তৈরি হওয়া ব্রহ্মপুত্র নদী, আর ডান দিকে দাঁড়িয়ে স্বয়ং মহাদেবাদিদেব কৈলাস পর্বত, যাকে ঘিরে রেখেছে নন্দী ও ভৃঙ্গি পাহাড়। চলতে চলতে কিছুটা বিশ্রামের সঙ্গী সেখানকার পক্ষীকুল, লাল ঠোঁট কাক, ছোট পাখি আর হিমালয়ান মারমোটের খুনসুটি ক্লান্তি দূর করতে সাহায্য করছিল আমাদের। কখনো মসৃণ পথ, আবার জলের তোড়ে ভেসে যাওয়া নুড়ি পাথরের পথ ধরেই চড়াই উতরাই রাস্তায় পাড়ি দেওয়া। তিব্বতীদের কাছে এই যাত্রা যেন স্বর্গ লাভের সমান। সেই দুর্গম পথেই দণ্ডি কেটেই চলেছে তিব্বতীরা। মনস্কামনা পূরণে কঠিন লড়াই করতে করতে মাতৃক্রোড়ে ক্লান্ত শিশুর বিশ্রাম, সিদ্ধি লাভের আশায় ইতিহাস আর ঐতিহ্যকে অটুট রাখতে তিব্বতী ধর্মপ্রচারকের আপ্রাণ চেষ্টা, প্রকৃতি আর অস্তিত্বের লড়াই দেখতে দেখতে ক্রমশ এগিয়ে চলা ডিরাপুকের পথে। বেলা বাড়তেই নন্দী পাহাড়ের ওপর কালো মেঘের আনাগোনা, তারই ফাঁকে উঁকি দিয়ে নিজের অস্তিত্ব জানান দিচ্ছেন স্বয়ং কৈলাস। কিছুটা এগোতেই শুরু বৃষ্টি, টানা 4 ঘন্টা ভারী শিলাবৃষ্টি। ঘন্টা খানেকের চেষ্টায় বৃষ্টি স্নাত অবস্থায় পৌঁছনো ডিরাপুকে। সেখানে একটা রেস্টুরেন্টে ঠাঁই হয়েছিল আমাদের। বৃষ্টি থামতেই ফের কৈলাসের আগমন। এবার কৈলাসের উত্তর দিকে পৌঁছে যাওয়া। রাত ঘনাতেই পূর্ণিমা চাঁদের আলোতে কৈলাস দর্শন। পরের দিন ভোর ভোর ডোমালামা পাস অতিক্রম করতে হবে আমাদের। তবে আবহাওয়া ও দলের সদস্যদের শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই সেই অভিযান বাতিল করে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলাম।
প্রকৃতির কাছে হার মানতে বাধ্য হয়েছিলাম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দেখেই সিদ্ধান্ত ফিরে যাওয়ার। দুপুর 11টার পর ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাসকে মান্যতা দিয়েই এই সিদ্ধান্ত। পিছিয়ে আসা মানে কি হেরে যাওয়া? প্রথম কথা হচ্ছে অ্যাডভেঞ্চারে হার জিত বলে কোনো ব্যাপার হয় না। আর যেটা হচ্ছে একটাই কথা আমরা ছোট থেকে শিখে এসেছি যে সেফটি ফার্স্ট, সেফটি লাস্ট। আগে সুস্থতা, তারপর হচ্ছে আরোহণ বা অ্যাডভেঞ্চার। তো সুস্থ শরীরে আমরা যেভাবে বেরিয়েছি বাড়ি থেকে বা সমতল থেকে, সেরকমভাবে সুস্থ শরীরে সেই অভিযাত্রীকে ফিরতে হবে, ফিরে এসে সেই স্টোরিটা বলতে হবে। সেখান থেকেই আগামী প্রজন্ম শিখবে। তো কোনো হার জিত বলে ব্যাপার হয় না। যে অভিযাত্রী সুস্থ শরীরে ফিরে আসে সেই বলা যেতে পারে তথাকথিতভাবে জয়লাভ করে। সকাল থেকেই কৈলাস পর্বতের অপরূপ দৃশ্য আর ডোমালামা পাসের ওপর কালো মেঘ। ফেরার আগে কৈলাসের চরণ স্পর্শের সিদ্ধান্ত। কৈলাসের চরণ স্পর্শ করতে আরো 150 থেকে 200 ফুট চড়াই উঠতে হবে আমাদের। কৈলাসের চরণ থেকে বেয়ে আসছে জলরাশি। সেখানেই কৈলাস পর্বতের পাদদেশে বসে পূজার্চনা করে এবার ফেরার পালা। বাঁদিকে কৈলাস পর্বত আর মাথার ওপরে সূর্যকে সঙ্গে নিয়ে ফেরার পালা। ভারী বৃষ্টির জেরে গতকালের রাস্তা আজ যেন অনেকটাই অচেনা। ফেরার লড়াইটাও কার্যত কঠিনতর হচ্ছিল সময়ের সাথে সাথে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঘড়ির কাঁটা ধরে শুরু হলো মেঘের গর্জন। কালো মেঘ ছেয়ে গিয়েছিল গোটা আকাশে। মেঘের গর্জনে বরফ খসে পড়ছে কৈলাসের গা থেকে। দেখতে না দেখতেই শুরু ভারী বৃষ্টি। আজ সিদ্ধান্তটা যে ঠিক নিয়েছিলাম তা সময় বুঝিয়ে দিল। বৃষ্টি ভেজা পাহাড়ি বন্ধু হিমালয়ান মারমোটদের বিদায় দিয়ে ফিরে আসা দারচিনি। রাত কেটে ভোর, এবার কাঠমান্ডু ফেরার পালা। মেঘ সরিয়ে শেষবারের মতো দেখা দিলেন মহাদেবাদিদেব কৈলাস। সোনালি আভা ছড়ানো কৈলাসকে প্রণাম করে বাড়ির পথে। হার জিত থাক পাহাড়ে, আর স্মৃতি থাকুক অটুট। চিরকালের জন্যে যা গাঁথা হয়ে থাকে মনের মণিকোঠায়।